রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন অধ্যায়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তাই পদার্থের গঠনের ভিতরে প্রথমে একটি চিত্র দেওয়া আছে। হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। প্রথম চিত্রটি হচ্ছে এটি। প্রথম পেজটিতে দেখতে পাচ্ছি প্রাচীন গ্রিক দার্শনিক ভাবতেন মাটি, পানি, বায়ু, আগুন ইত্যাদি মৌলিক পদার্থ অন্য কোনো সকল বস্তু এদের মিশ্রণে তৈরি। কিন্তু এটি ভুল প্রমাণিত করেন। গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। তিনি এর নাম দেয় অ্যাটম। কোনো বিজ্ঞানী পরীক্ষা দিয়ে প্রমাণ করতে পারেনি বা করা সম্ভব হয়নি। এটি এজন্য কোনো গ্রহণযোগ্যতা পায়নি। অবশেষে 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন। প্রতিটি পদার্থ নিজস্ব ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এর নাম দেন অ্যাটম। এই অ্যাটম নামটি প্রথম দিয়েছিল গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তিনি পরবর্তীতে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটি নাম দেয় অ্যাটম, যার অর্থ হচ্ছে পরমাণু। এর পরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়। আমরা এই অধ্যায়ে পরমাণু সম্পর্কে জানব এবং পরমাণু সম্পর্কে আলোচনা করব। প্রথম টপিক হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। যেমন মৌল হচ্ছে হাইড্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন ইত্যাদি। এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এগুলাই এমসিকিউতে আসে। এগুলোর মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়। এগুলোকে আমরা কৃত্রিম মৌল বলি। তাহলে কৃত্রিম মৌলের সংজ্ঞা পরীক্ষায় আসে। যে মৌল গবেষণাগারে তৈরি করা হয় তাকে কৃত্রিম মৌল বলা হয়। আমাদের শরীরে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। এটি হচ্ছে মৌলিক পদার্থ। তারপরে হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থের মধ্যে মৌলসমূহের অসংখ্য অনুপাত সব সময় একই থাকে। যেমন আমরা যদি পানি নেই, পানি হইতেছে H2O। এখানে অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। এখানে হাইড্রোজেন হচ্ছে 2টি পরমাণু এবং অক্সিজেন হচ্ছে একটি পরমাণুর সমন্বয়ে পানি অণু গঠিত হয়। এখানে পানির নমুনা দেওয়া আছে। তাই পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হবে 2:1। তো এটি বলছে লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসীয় অবস্থায় থাকে।
যখন সাধারণ তাপমাত্রা থাকবে তখন হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসীয় অবস্থায় থাকবে, কিন্তু কিন্তু উৎপন্ন যৌগ পানি সাধারণ তাপমাত্রায় কি থাকে? তরল থাকে। সাধারণ অবস্থায় যখন মৌল অবস্থায় থাকবে তখন হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলো গ্যাসীয় অবস্থায় থাকবে, এবং যখন H2O মানে পানির অণু উৎপন্ন হবে তখন এটি তরলে পরিণত হবে। তারপরে হচ্ছে পরমাণু ও অণু। এখন পরমাণু কাকে বলে? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একককে পরমাণু বলে। যেমন আমরা লিখতে পারি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একককে পরমাণু বলে, এবং অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একককে অণু বলে। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেনই থাকে এবং নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, এবং অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্মই বিদ্যমান থাকে। তারপরে হচ্ছে 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। এখানে অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একককে অণু বলে। যেমন 2টি অক্সিজেন যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু গঠিত হয়, এবং কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠিত হয়। তাহলে এখানে সংজ্ঞা হচ্ছে একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলে। যেমন অক্সিজেন এবং ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরে যুক্ত হয়ে তাদেরকে যৌগের অণু বলে, যেমন কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। তারপরে হচ্ছে মৌলের প্রতীক। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। হাইড্রোজেনকে আমরা H দ্বারা প্রকাশ করি, এটি হচ্ছে তার প্রতীক। অক্সিজেনকে O দ্বারা প্রকাশ করা হয়, এটি হচ্ছে অক্সিজেনের প্রতীক। এখানে প্রতীক লেখার 3টি নিয়ম রয়েছে। মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর প্রতীক লেখা হয় ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। এটি হচ্ছে, যেমন এখানে কার্বনের ইংরেজি প্রথম বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হয় কার্বন। তারপরে হচ্ছে ক্লোরিন, ক্যালসিয়াম। 2 বা 2 এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়, অন্যগুলো ছোট হাতের অক্ষর লিখলেই হয়। তারপরে হইতেছে কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম অনুসারে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে সংকেত। সংকেত এখানে একটি নাইট্রোজেন হচ্ছে পরমাণু এবং 2টি নাইট্রোজেন হচ্ছে নাইট্রোজেন অণু। এখানে এই অণুকে N2 দ্বারা প্রকাশ করা হয়। নাইট্রোজেন অণুর সংকেত, পরে অ্যামোনিয়ার সংকেত, ক্লোরিনের সংকেত, সালফিউরিক অ্যাসিড HCl। এই অণুগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। পরমাণুর ভেতরে কণা সম্পর্কে এখন পড়ব।
একটি পরমাণুর ভিতরে কি কি থাকে তা নিয়ে এখন আলোচনা করব। পরমাণুর ভেতরে 3টি কণা দিয়ে তৈরি হয়। প্রথমটি হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। ইলেকট্রনকে নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। হলো পরমাণুর একটি মূল কণিকা যার আদান বা চার্জ ঋণাত্মক বা নেগেটিভ হয়। এই আদানের পরিমাণ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻⁻⁹ বা -19 কুলম। আমরা কুলমকে সি দ্বারা প্রকাশ করতে পারি। একে ইলেকট্রনের প্রতীককে আমরা ই দ্বারা প্রকাশ করব। পড়তেছে একটি ইলেকট্রনের ভর এটি খুবই গুরুত্বপূর্ণ। একটি ইলেকট্রনের ভর হচ্ছে 1.9, একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম বা 28 গ্রাম। আমরা এটিকে এসআই এককে নিয়ে ম্যাথ করা লাগবে, তখন 9.11 ইন্টু 10⁻31 কেজি আমরা এই আকারে প্রকাশ করব। তখন ইলেকট্রনের আপেক্ষিক আদান -1 ধরা হয় এবং এর ভর প্রোটন এবং নিউট্রনের তুলনায় এত গুণ কম। এটি এমসিকিউতে আসে। তাই আপেক্ষিক ভর শূন্য ধরা হয়। ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়। তারপরে হচ্ছে প্রোটন। প্রোটন হলো পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ আদান ধনাত্মক বা পজিটিভ হয়। এই আদানের পরিমাণ হচ্ছে ইলেকট্রনের বিপরীত। ইলেকট্রনেরটা হচ্ছে নেগেটিভ এবং প্রোটনেরটা হচ্ছে পজিটিভ হবে। 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। একটি প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। ইনভার্স 20 একটি প্রোটনের ভর 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। প্রোটনের আপেক্ষিক আদান হচ্ছে +1 এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। তারপরে হচ্ছে নিউট্রন হলো পরমাণুর আরেকটি মূল কণিকা যার আদান বা কোনো চার্জ নেই। এটি হচ্ছে নিউট্রাল। হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন রয়েছে। একে এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন দ্বারা। পড়াইতেছে এর ভর প্রোটনের ভরের তুলনায় এর চেয়ে সামান্য বেশি। তাই নিউটনের আপেক্ষিক আদান শূন্য হয় এবং ভর 1 ধরা হয়। এখন আমরা এই চার্টটি নিয়ে আলোচনা করব। এই চার্টটি যদি আমরা বুঝি তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জানা যাবে। তাহলে ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, প্রোটনের প্রতীক হচ্ছে পি, নিউট্রনের প্রতীক হচ্ছে এন। এখানে প্রকৃত আদান বা চার্জ ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। তারপরে হচ্ছে প্রোটনেরটা হচ্ছে ইলেকট্রনের বিপরীত 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। নিউটনের প্রকৃত চার্জ বা আদান শূন্য হয়। তারপরে হচ্ছে ভর। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আমরা এটি যদি কেজিতে নেই তাহলে এখানে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এখানে 3 ঘর করে বেড়ে যাবে।
তারপরে প্রোটনেরটা হচ্ছে 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম। এটি যদি আমরা কেজিতে নিই তাহলে এখানে 27 হবে, 27 হবে। তারপরে হচ্ছে নিউটনের প্রকৃত ভর 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর যদি আমরা কেজিতে নেই তাহলে 27 কেজি হবে। তারপরে আপেক্ষিক আদান, ইলেকট্রনের আপেক্ষিক আদান হচ্ছে -1, প্রোটনের আপেক্ষিক আদান হচ্ছে +1, নিউটনের আপেক্ষিক আদান হচ্ছে 0 বা 0। তারপরে আপেক্ষিক ভর, ইলেকট্রনের কোনো আপেক্ষিক ভর নাই, এটি হচ্ছে 0, এবং প্রোটনের আপেক্ষিক ভর +1 এবং নিউটনের আপেক্ষিক ভর হচ্ছে +1। তারপরে আমরা পারমাণবিক সংখ্যা পড়ব। পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। পারমাণবিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। এটি খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সৃজনশীল ক নম্বরে আসতে পারে। কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তারপরে হচ্ছে এখানে একটি পরমাণুতে নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 2। আবার অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হবে 8। এখানে কোনো মৌলের প্রোটন সংখ্যাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আমরা একে জেড দ্বারা প্রকাশ করব। যেহেতু প্রত্যেক পরমাণুই চার্জ নিরপেক্ষ, মোট চার্জ বা আদান শূন্য, তাই পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাহিরে সেই কয়টি ইলেকট্রন থাকে। ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে একটি পরমাণুতে যতটি প্রোটন থাকবে, ঠিক ততটি ইলেকট্রন থাকবে। এখানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 বা অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাই অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হবে 8টি। তারপরে ভর সংখ্যা, কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। আমরা ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করি। যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। যেমন এখানে একটি সোডিয়াম দেওয়া আছে, সোডিয়ামের এটি হচ্ছে ভর সংখ্যা, এটি হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এখানে সোডিয়াম মৌল দেওয়া আছে। তাহলে আমরা এটি এভাবে মনে রাখতে পারি, এক্স উপরে সবসময় এ বসবো, এ হচ্ছে ভর সংখ্যা, আর এই পাশে জেড বসবো, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এখানে প্লাস মাইনাস এম হবে, এটি হচ্ছে চার্জ সংখ্যা, আর নিচে হচ্ছে পরমাণু সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি। এখানে হিলিয়াম দেওয়া আছে, হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা 4, ইলেকট্রন সংখ্যা 2 হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যা যতটি ঠিক ততটি ইলেকট্রন সংখ্যা হবে, এবং নিউটন সংখ্যার ক্ষেত্রে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে 4 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 2, বিয়োগ করলে 2 হয়। এখানে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায়, উপরে হচ্ছে ভর সংখ্যা,
নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এটি হচ্ছে হিলিয়াম মৌলের সংক্ষিপ্ত রূপ। তারপরে এখানে দুইটি কাজ দেওয়া আছে, লিথিয়াম দেওয়া আছে এবং বেরিলিয়াম দেওয়া আছে। বলছে লিথিয়ামের ভর সংখ্যা নির্ণয় করো। লিথিয়ামের ভর সংখ্যা 7 এবং বেরিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 9। এখানে বলছে প্রোটন সংখ্যা নির্ণয় করো। লিথিয়ামের প্রোটন সংখ্যা 3 এবং বেরিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 4 এবং ইলেকট্রন সংখ্যা বের করো। এখানে লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার প্রোটন সংখ্যার সমান, কারণ এখানে কোনো 4। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে 3, কারণ এখানে প্রোটন সংখ্যাও 3। তারপরে বেরিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 4, ইলেকট্রনের প্রোটন সংখ্যা হবে 4। এখন আমরা পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। পরমাণুর মডেল প্রথম হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। এই মডেলটির নাম হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল। রাদারফোর্ড পরমাণুর মডেলের এক নম্বর হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল। পরমাণুর একটি কেন্দ্র আছে, তাহলে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। তো এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে এটিতে প্রোটন এবং নিউট্রন রয়েছে, এটি হচ্ছে নিউক্লিয়াস। পরেতেছে বাহিরের শেলগুলোতে ইলেকট্রন থাকে, বাহিরের কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে। পরেতেছে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, তাহলে আমরা জানি, আমরা এই যে এখানে পড়ছি ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য। আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভর একই পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ স্থানই ফাঁকা। এখানে নিউক্লিয়াস হচ্ছে খুবই ক্ষুদ্র, এই পরমাণুর ভিতরে বেশিরভাগ স্থানই কি ফাঁকা থাকে। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আমরা জানি আমাদের পৃথিবী বা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরে বা গ্রহগুলো ঘুরছে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কেন? পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাহিরে সে কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের বিপরীত এবং সমান চিহ্ন বিশিষ্ট, তাই পরমাণুর চার্জ সামগ্রিকভাবে শূন্য ধরা হয়। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে। এই কেন্দ্রমুখী বলের কারণে কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো ছিটকে যায় না। এই ইলেকট্রনগুলো কক্ষপথ থেকে ছিটকে যায় না কেন্দ্রমুখী বলের কারণে। রাদারফোর্ডের পরমাণুর মডেল সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল এবং সৌর মডেলও বলা হয়। এগুলো এমসিকিউতে আসে। আবার মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন। তাই নিউক্লিয়াস সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী রাদারফোর্ড। এটি খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে। এই মডেলটিকে বলা হয় নিউক্লিয়ার মডেল। রাদারফোর্ডের পরমাণুর মডেলকে নিউক্লিয়ার মডেল বলা হয়।
এখন আমরা রাদারফোর্ড পরমাণুর মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে জানব। রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা দেন। এটিও এমসিকিউতে আসে। তিনি সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য পরমাণুর মডেল প্রদান করলেও তার পরমাণুর মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল। এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার বা ব্যাসার্ধ আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। রাদারফোর্ড পরমাণুর মডেল কেমন হবে, আকৃতি কেমন হবে, আকার কেমন হবে এই সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। সৌরজগতে সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আদান বা চার্জ নেই। সৌরজগতে সূর্য ও গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আদান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আদান বা চার্জ আছে। কাজেই চার্জবাহী সূর্যের সাথে গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াসের ইলেকট্রনের সাথে তুলনা করা হয়েছে। কাজেই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা সঠিক হয়নি। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে, চারদিকে পরিভ্রমণ করবে তা সম্পর্কে কোনো ধারণা দেননি রাদারফোর্ড। ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট থাকবে এবং এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে। অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে এবং পরমাণু স্থায়ী হবে না, কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না। ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে রাদারফোর্ড পরমাণুর মডেল সঠিক হয়নি। এখানে ইলেকট্রনের শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হচ্ছে। এখানে একটি ইলেকট্রন দেওয়া আছে। ইলেকট্রন ঘুরতে ঘুরতে এভাবে ঘুরতে 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 আস্তে আস্তে নিউক্লিয়াসের উপর এসে পতিত হয়। তখন যখন ইলেকট্রনগুলোর আকার বা কক্ষপথ কমতে থাকে, তখন ইলেকট্রন ক্রমান্বয়ে শক্তি হারাতে থাকে। কোনো এক পর্যায়ে নিউক্লিয়াসের উপর এসে পতিত হয়। তারপর হচ্ছে বোর পরমাণুর মডেল। রাদারফোর্ড পরমাণুর মডেল ত্রুটি সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন। এই মডেলকে বোরের পরমাণুর মডেল বলা হয়। বোর পরমাণুর মডেলের মতবাদ: পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলোকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছেমতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলো অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর, শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো রূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। আমরা স্থির কক্ষপথকে n দ্বারা প্রকাশ করব বা প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করব। এখানে n = 1 2 3 ... বা ইত্যাদি 4 পর্যন্ত লেখা হয়েছে। এখানে n এর মান যদি 1 হয় তাহলে প্রধান শক্তি স্তর, আমরা যদি 1 লিখি, 1 লিখলে প্রধান শক্তি স্তর হবে কে। তারপরে যদি আমরা 2 লিখি, n এর মান যদি 2 হয় তাহলে প্রধান শক্তি স্তর যদি 2 হয় তাহলে এখানে হবে L, এবং প্রধান শক্তি স্তর 3 হলে হবে M, প্রধান শক্তি স্তর 4 হলে হবে N। এখানে K, L, M, N এগুলোকেও আমরা প্রধান শক্তি স্তরের আকারে প্রকাশ করতে পারি। তারপরে দ্বিতীয়ত হচ্ছে বোর পরমাণুর মডেলের কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করছে। তাই আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh2π।
এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর দেওয়া আছে। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। বি হচ্ছে ইলেকট্রনের বেগ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটি এমসিকিউতে আসে, এটি মুখস্থ রাখবে। এখানে একক, প্লাঙ্কের ধ্রুবকের এককটাও মনে রাখতে হবে, মিটার স্কয়ার কেজি ইনভার্স, এস ইনভার্স। এই এককটিও পরীক্ষায় আসে। প্লাঙ্কের ধ্রুবক সম্পূর্ণটাই মনে রাখতে হবে বা মুখস্থ করা লাগবে। এখানে এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এগুলোকে আমরা 1 2 3 4 ইত্যাদি দ্বারা সূচিত করতে পারি। এখানে যে শক্তি স্তর n এর মান কম সেই শক্তি স্তরকে নিম্ন শক্তি স্তর বলে, আর যে শক্তি স্তর n এর মান বেশি ওইগুলোকে উচ্চ শক্তি স্তর বলে। এখন কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরিত হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসে, এই নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। আবার যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণকে আমরা শোষিত বা বিকিরিত শক্তিকে ই দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ই ইকুয়াল এইচ নিউ। আমরা এটিকে এফ দ্বারাও প্রকাশ করতে পারি, মনে মনে এফ দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা তরঙ্গের ভিতরে সূত্র শিখছিলাম ভি ইকুয়াল এফ ল্যামডা। এখন যেহেতু আলোর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তাহলে পি এর জায়গায় সি হয়ে যাবে। তাই আমরা এখানে এফ ইকুয়াল সি বাই ল্যামডা লিখতে পারি। তাহলে এখন এই নিউ এর জায়গায় আমরা এইচ সি বাই ল্যামডা লিখব। এখানে এখানে শোষিত বা বিকিরিত শক্তি হচ্ছে এইচ নিউ ইকুয়াল এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলো বিকিরিত করে তা প্রিজমের মধ্যে বিভিন্ন রকম বর্ণালী সৃষ্টি হয়। তারপর বোর পরমাণুর মডেলের সাফল্য। রাদারফোর্ড পরমাণুর মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরে আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পারমাণবিক মডেল পরমাণুর শক্তি স্তরে বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছে। মানে এখানে রাদারফোর্ড পরমাণুর মডেলের ভিতরে কোনো আকার সম্পর্কে ধারণা দেয়নি, এটি বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে তা সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দেয়নি। কিন্তু বোর পারমাণবিক মডেল সম্পর্কে ধারণা দেয় প্রধান শক্তি স্তরগুলো সর্বদা বৃত্তাকার হবে। তারপরে রাদারফোর্ডের পরমাণুর মডেল শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, কিন্তু বোর পরমাণুর মডেলের ভিতরে ধারণা দেওয়া হয়েছে। যখন শক্তি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে তখন শক্তি শোষিত হবে, আর যখন শক্তি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তি বিকিরিত হবে। এই সম্পর্কে বলা হয়েছে। রাদারফোর্ড পরমাণুর মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর পরমাণুর মডেলের ভিতরে বা মডেল অনুসারে একটি ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা করা যায়। এখানে
বোর পরমাণুর মডেলেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। বোরও কিছু ভুল করে গেছে বা তার মডেলের ভিতরে কিছু ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলো হলো বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কিভাবে ব্যাখ্যা করা লাগবে তা সম্পর্কে কোনো ধারণা দেননি। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাবার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে এটি পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা ক্ষুদ্র ক্ষুদ্র সমষ্টি হয়, যা বোর পরমাণুর মডেলে ব্যাখ্যা করা হয়নি। বোরের পরমাণুর মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছে, কিন্তু পরে প্রমাণিত হয়েছে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই ঘুরে না, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। এগুলো হচ্ছে বোরের পরমাণুর মডেলের ত্রুটি।